ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এই ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা কি চাই এই মুহূর্তে বাংলাদেশের? আমি মনে করি 99% মানুষ চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নাৎসি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক। যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোকপাত শুরু করেছেন, যে আওয়ামী লীগ আবারও ফিরে আসছে, এবং একই সাথে ভারতের সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, যদি পালিয়ে যায়, তারা আবার কিভাবে ফিরে আসছে? হ্যাঁ, ফিরে আসছে কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার হাই কমান্ডে যারা ছিল তারা পালিয়ে গেছে বা পালিয়ে যায়নি। কিন্তু শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে যে ফেসিবাদ কায়েম করেছিল, সচিবালয়ে ফেসিবাদ, পুলিশে ফেসিবাদ, আপনার অন্যান্য প্রশাসনে ফেসিবাদ, সরকারের সকল সেক্টরে ফেসিবাদ, এই ফেসিবাদ শেখ হাসিনা এখানে রেখে গেছে। এবং এই শেখ হাসিনার ফেসিবাদ আমরা এখন দেখছি যে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশ ডিসি হিসেবে নিয়োগ পাচ্ছে, তাদের অধিকাংশ পুলিশের এসপি হিসেবে নিয়োগ পাচ্ছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে। অর্থাৎ রদবদলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। কারা করছে? একজনের নাম এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, আমাদের সকলের প্রিয় ডক্টর ইউনূস স্যারের একজন বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার। এবং এই নামটি আমি আপনি সামনে আনি নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিস, তিনি এই নামটি সামনে এনেছেন। এবং এই আলী ইমাম মজুমদার সাহেবের যিনি পিএস, তিনিও এর সাথে জড়িত। তাকে ইঙ্গিত করে হাসনাত সাহেব একটি বক্তব্য দিয়েছে, এবং আমাকে নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেখানে তিনি এটি বলেছেন। সেখানে সার্জিক, আমি যেহেতু যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল দুইজন সমন্বয়কের নামে, এবং এই যে ডিসি বলেন বা নিয়োগ বলেন, সেই ক্ষেত্রে দুইজন সমন্বয়কের নাম এসেছিল, এবং আপনার এই বিষয়গুলো নিয়ে একটি বিভ্রান্তি ছড়িয়েছিল। তো আমি জাস্ট সিজিএস এর একটি প্রোগ্রামে ছিলাম, সেখানে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আপনার ব্রিগেডিয়ার শাখাত সাহেব ছিলেন। তো সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম, যদি সমন্বয়কদের এইভাবে নাম আসে, যে তাদের তত্ত্বাবধানে তাদের পরামর্শে নিয়োগগুলো হচ্ছে, এবং এক্ষেত্রে যদি সমন্বয়করা প্রতিবাদ না করে, তাহলে কিন্তু ওই সমন্বয়কদের প্রতি মানুষের যে একটা দেবতা তুল্য একটি ভালোবাসা তৈরি হয়েছিল, সেই জায়গাটাই কিন্তু ভাটা তৈরি হয়। আমি এই প্রশ্ন করেছিলাম। তো যাই হোক, তারপরে সার্জিস তার অবস্থান ক্লিয়ার করেছে যে তিনি বুঝিয়েছেন যে ওই নিউজটি তার আসলে তার সামনে আসেনি, এবং তিনি আমাকে বলছেন যে মূলত এই নিয়োগগুলো আলী ইমাম মজুমদার এবং তার পিএস সহ যারা আছে তারা এই নিয়োগগুলো দিচ্ছে, এবং আমাকে আহ্বান জানিয়েছেন যে আহ, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানানোর জন্য। তো আমি যেহেতু ক্লু পেয়ে গিয়েছি, একজন সমন্বয়ক যারা এই যাদের সরকার, মানে সমন্বয়কদের সরকার তো এখন ক্ষমতায় রয়েছে, তো সমন্বয়ক আমার হাতে যেহেতু এভিডেন্স দিয়ে দিয়েছে আহ লেখার মাধ্যমে, আলিমাম মজুমদার এবং তার পিএস এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখেন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা 1-11 কুশীলব। তো 1-11 কুশীলবরা যদি ডক্টর ইউনূস স্যারের আশপাশে থাকে, এরকম হয়তো আরো অনেকে আছে, তখন সম্মানটা নষ্ট হয় কার? ডক্টর ইউনূস স্যারের। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেককে নিয়ে অনেক অভিযোগ অনুযোগ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কোনো ধরনের অভিযোগ নাই, অনুযোগ নাই। এবং সবাই কিন্তু চেয়েছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে একমাত্র ব্যক্তি, তিনি হলেন ডক্টর ইউনূস স্যার। এবং এক্ষেত্রে আমি আরেকজনের কথা বলবো। আমি অবশ্যই, যদি সেই মানুষটি বেঁচে থাকতেন, আমি বলতাম না, এই ক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হোক। সেটা হচ্ছেন জাফরুল্লাহ স্যার। তিনি যেহেতু মারা গেছেন, এবং তিনি কিন্তু ইউনূস স্যারের বন্ধু ছিলেন। জাফরুল্লাহ স্যারের অনন্য বৈশিষ্ট্য হলো যে একদিকে তিনি এই মানবতার সেবক হিসেবে কাজ করেছেন, অন্যদিকে আবার রাজনীতি সম্পর্কে জানা এবং জানাশোনা বেশ ভালো ছিল, একটা অভিজ্ঞতা ছিল। তিনি নিজের এক সময় রাজনীতি করেছেন। সেই জায়গায় আমি, যদি জাফরুল্লাহ স্যার বেঁচে থাকতেন, তার নামটি প্রস্তাব করতাম। তো যাই হোক, আমি ফিরে আসি।
যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার ফ্যাসিবাদ তো রয়ে গেছে। সুতরাং এই যে পুনর্বাসন করা হচ্ছে, কারা পুনর্বাসন করছে এটি অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই পুনর্বাসন প্রক্রিয়া যদি এভাবে চলতে পুনর্বাসনের থাকে ব্যাপারে যাদের তাহলে বক্তব্য, হ্যাঁ, আমি যে দুজনের বক্তব্যের কথা বললাম স্পষ্টভাবে, তারা তো পুনর্বাসন না হোক, তারা তো চায় না যে। সামনে রাখার চেষ্টা করেছে। এবং চাইলে কিন্তু আওয়ামী লীগ অনেক আগেই জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু নিষিদ্ধ করে নাই। কারণ কি? কারণ তাদের রাজনীতি করার জন্য জামাত ইসলামকে দরকার, একটা স্বাধীনতা বিরোধী শক্তি দরকার। যেহেতু নিজেদেরকে তারা স্বাধীনতার সপক্ষে শক্তি দাবি করে। ঠিক একই বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো পলিটিক্স করি। আমরা পলিটিক্স করতে গেলে একজন সাধারণ মানুষ যেভাবে সরল ভাবে চিন্তা করে, আমরা কিন্তু অনেক সময় সরল ভাবে চিন্তা না করে আমরা একটু জটিল ভাবে, একটু প্যাস মেরে, হ্যাঁ, একটু কুটিল ভাবে চিন্তা করি। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, তার বক্তব্য আমার মনে হয় বিএনপির নেতাকর্মীরাই তার বক্তব্য ওইভাবে আসলে পছন্দ করেনি। আমি বলবো না যে গ্রহণ করেনি, আমি বলবো পছন্দ করেনি। কারণ এই মুহূর্তে যখন আসলে এই হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং শহীদের রক্ত কিন্তু এখনো পর্যন্ত শুকায়নি। কারণ কি? কারণ কত মানুষ শহীদ হয়েছে তার প্রকৃত তালিকা এখনো আমার আপনার হাতে কিন্তু আসে না। আমরা একটি সংখ্যা শুনেছি, প্রায় যারা পনেরোশো ফখরুল ইসলাম পনেরোশো। স্পষ্টভাবে যেটা বলেছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, তিনি এটা বলেছেন। এবং কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে, তিনি গণতন্ত্রকে একটু বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। হুম। জি, আমি আমি আসি ভাই। দেখেন, মসজিদ যে বক্তব্য দিয়েছে মানে এই বক্তব্য একজন রাজনীতিবিদের বক্তব্য। কিন্তু গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে এই ধরনের বক্তব্য মানুষ গ্রহণ করে না। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, তারা আমার অফিসে আছে, আপনার কাছে যায়, বিভিন্ন জনের কাছে গিয়ে বিচারের জন্য তারা কান্নাকাটি করে। কালকে তামিমের মা, তাইম, তাইম সাব ইন্সপেক্টরের ছেলে যে তাইম যাত্রাবাড়িতে, যাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলো, তার বন্ধু তাকে সেভ করতে যাচ্ছে, পিছনের দিকে যতবার যাচ্ছে ততবার গুলি চালানো হচ্ছে। সেই ছেলেটির মা আমার কাছে এসেছিলেন আমাদের অফিসে। এবং আমি এর আগে আরেকদিন এসেছিলেন, তখন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি। গতকাল আসলেন, তাকে ফোন দিয়েছি, তিনি রিসিভ করতে পারেননি, হয়তো ব্যস্ত। আমি এরপরে ডিবি প্রধানের সাথে কথা বলেছি। ডিবি প্রধান তিনি খুব আন্তরিক, তিনি বললেন যে আমরা বিষয়টি দেখছি। এবং আজকে ডিবি প্রধানের কাছে সরাসরি সেই টাইমের মা গিয়েছে। দেখেন, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এ ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা কি চাই? এই মুহূর্তে বাংলাদেশের আমি মনে করি 99% মানুষ চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নাৎসি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক। এবং একই সাথে শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টির মতন যারা দোসর রয়েছে, 14 দলের যারা ছিল, যারা ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর, সবার রাজনীতি কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ করার একটি প্রশ্ন এসেছে। এবং যে আমরা শুনছি যে আপনার আইন রয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটি আইন সংশোধন করে 10 10 বছর মতন আওয়ামী লীগের এই যে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হবে। কিন্তু দেখেন, আমরা যেটা মনে করি পৃথিবীর ইতিহাসে কোথাও কিন্তু গণহত্যা করার পরে কোনো দল কিন্তু রাজনীতি করতে পারে নাই। সেই জায়গায় যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়, তাহলে কি হবে? তাহলে গণহত্যাকারীদেরকে রাজনীতি করার আবার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এর দায় কি আমাদের সংগ্রামী মহাসচিব নেবেন? নেবেন না। সুতরাং আমি মনে করি তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য নিয়ে ব্যাপকভাবে সমালোচনা আলোচনা শুরু হয়েছে। তার দলও আমি মনে করি এই মুহূর্তে তার বক্তব্য ভালোভাবে নেয়নি। আমার মনে হয় যে তিনি তার বক্তব্য অবশ্যই প্রত্যাহার করবেন। কারণ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে মানুষ শুনতে চায় না। মানুষের হৃদয়ে আঘাত করে, বুলেট যেভাবে বিদ্ধ করে বুক ফেটে যেমন রক্ত বের হয়, ঠিক মহাসচিবের বক্তব্যে মানুষের হৃদয় খান খান হয়ে গেছে। এবং একই সাথে, তবে আমি মনে করি যে এটি এটি বিএনপির দলীয় বক্তব্য না। এটি বিএনপির দলীয় বক্তব্য না। আমার যেটি মনে হয়, এটি মহাসচিব হয়তো রাজনৈতিক বক্তব্য দেন, অনেক কথা বলেন, কথা বলতে গিয়ে হয়তো এই বক্তব্য তার কাছ থেকে এসেছে। বাট আমার কাছে যেটি মনে হয় যে বিএনপির সেন্টিমেন্টের সাথে এই বক্তব্য যায় না। এটি বিএনপির দলীয় বক্তব্য না। দ্বিতীয়ত আসি আপনার জামাত ইসলামের আমির, তার বক্তব্য নিয়ে কিন্তু ব্যাপক। জামাত ইসলামের বুলেটে খুব ছোট্ট করে পর্বে শেষ করুন, পরবর্তীতে আমরা শেষ পুলিশের করতেছি, ভূমিকা দেখেন আপনার সাগর ভাই, এগিয়ে যেতে। জামাত ইসলামের আমির কি বাংলাদেশের মানুষ?
মানুষ কিন্তু জামাত ইসলামের আমিরের বক্তব্য ব্যাপকভাবে গ্রহণ করে পছন্দ করে, এবং তিনি ফালতু কথা বলেন না বললেই চলে। কিন্তু তিনি যে একটি বক্তব্য দিয়েছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এই বক্তব্যের পরে জামাতের আমির, যার বক্তব্য মানুষ মুগ্ধ হয়ে শুনতো, তার প্রতি কিন্তু মানুষ ঘৃণা প্রকাশ শুরু করে দিয়েছিল। অর্থাৎ এই বাংলাদেশের মানুষের আবেগ বলেন, সেন্টিমেন্ট বলেন, এরকম যে এখন আপনাকে মাথায় তুলে নাচলো, একটু পরে যদি আপনার ভুল পায় আপনাকে মাথা থেকে ধপাস করে ফেলে দেবে। ঠিক আমির সাহেবের অবস্থাও কিন্তু একই রকম হয়েছিল। দেখেন, ওই বক্তব্যের পরে জামাত ইসলামের আমিরকে নিয়ে যখন সমালোচনা হয়, তিনি কিন্তু বেশ কিছুদিন কিন্তু মিডিয়ার সামনে আসেননি, বক্তব্যই দেননি। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে তার বক্তব্য আসলে জনগণ গ্রহণ করেনি, এবং জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে কিন্তু আঘাত করেছে। ঠিক আমি মনে করি যে বিএনপি সংগ্রামী মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, আমি দৃঢ় বিশ্বাস করি তারা তাদের বক্তব্যের বিশ্লেষণ করবেন। আওয়ামী লীগ তারা তাদের বক্তব্যের ব্যাখ্যা দিবেন। আমরা মনে করি আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের যারা কেন মনে অন্যায় করেন করেছে, কেন অপরাধ মনে করেন করেছে, কেন মনে করেন তারাও বলছে আজকে তাদের যে বিবৃতি দিয়েছে, তারা ফেসবুকে তারা বলেছে যে আমরাও চাই সবার বিচার হোক, যারা এই অগস্ট মাসে যারা কিলিং এ জড়িত হয়েছে তাদের বিচার হোক। তবে যেভাবে সরকার তাদের প্রতি আহ, নির্যাতন করছে এটি উচিত নয়, এটি বন্ধ করতে হবে, তারাও ফিরে আসবে সগৌরবে, এমন একটি বিবৃতি দিয়েছে। এবং তারা রাজনীতি ফিরতে পারবে না কেন বলে আপনি মনে করছেন? খুব খুব বেশি আপনার কাছে জানতে ইচ্ছে করছে, আমার সময়ের কারণে আপনার কাছে এই পর্বে জাস্ট এক দুটা নিয়ে এটা শুনে শেষ করতে চাই। জি। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ভাই দেখেন, শেখ হাসিনা যদি চট করে ফিরে আসতো, বা আওয়ামী লীগ যদি ফিরে আসতো, তাহলে আওয়ামী লীগের হাইকমান্ড আপনার এইভাবে পালিয়ে যেত না। যেটি প্রথম আলো সহ সমস্ত জায়গায় নিউজ হয়েছে হ্যাঁ, গেছে যে কোনো না, আওয়ামী লীগের, এখন ফিরে আসছে, সমস্যা কি? তার রাজনীতি কেন করতে পারবে না এই ব্যাপারে যদি মানে তারা বড় বড় রাজনীতি করতে দলের পারবে না, শীর্ষস্থানীয় সাগর নেতাদের একটু ভাই। নিজের। হুম। আপনি আপনি আমার সন্তানকে গুলি করে হত্যা করেছেন, আপনাকে এখন গ্রেপ্তার করা হবে, বিচার করা হবে, ফাঁসি দেওয়া হবে। তা আপনাকে আমি ফাঁসি না দিয়ে বললাম যে লোকটি ভুল করে ফেলিয়েছে, ওকে ক্ষমা করে দিই, ওর মতো চলুক, এটা কি হইতে পারে? এই যে প্রায় 1500 মানুষকে গুলি করে নির্বিচারে যারা হত্যা করলো, এর সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ জড়িত, সরাসরি পুলিশের সাথে তারা অবস্থান করেছে। এবং কে নিরীহ আর কে ভালো, এটা বিচার করতে সময় লাগবে না? এই কারণে আমরা বলছি যে এই দলের মাধ্যমে যেহেতু পর পর দুইবার গণহত্যার মতন ঘটনা ঘটলো, এক ঘটনা ঘটেছে শেখ মুজিবের সময়, শেখ মুজিব নিজে গণহত্যা চালিয়েছে, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে, এবং সে নিজে কিন্তু একসময় সংসদে দাঁড়িয়ে চিল্লাইছে যে কোথায় সিরাজ শিকদার, চিল্লাইছে না? তো শেখ মুজিব একবার স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করলো, বাকশাল কায়েম করলো, এরপরে কিন্তু জনগণ তাকে মাফ করে, আওয়ামী লীগকে এক প্রকার মাফ করেছে, যে হ্যাঁ আমরা জি। প্রথমবার তারা ভুল করলো, ক্ষমা করে দিই। শেখ হাসিনা দ্বিতীয়বার এসে তার বাবার মতন একই ভুল করলো, এইবার তো আর এই আওয়ামী লীগকে মানুষ ক্ষমা করবে না। সুতরাং এইবার দাবি উঠেছে প্রত্যেকটা মানুষের কাছে, এইবার দাবি উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে দ্বিতীয়বার যে বাংলাদেশ মুক্ত হলো, সেই বাংলাদেশে আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে বাংলাদেশে কোনো রাজনীতি, কোনো সাংগঠনিক কাঠামো চলতে পারে না। এই দুটি দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু মানুষ, তাদেরও সমালোচনা শুরু হবে, এবং তাদের বিষয়েও কিন্তু মানুষ ফুঁসে উঠবে। সেই জায়গা থেকে আমরা বলবো যে এই দুটি দলকে ন্যূনতম গণহত্যার দায়ে, গণহত্যার দোষর এবং গণহত্যার সাথে সরাসরি জড়িত, অবশ্যই তাদের বিচার করতে হবে। আমি